সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং গৃহে অবস্থান করছো। আমরা বাস্তব সংখ্যা এবং অসমতার উপরে 3টা ক্লাস নিয়েছিলাম আগে। প্রথম দুটি ক্লাসে বেসিক কনসেপশনের উপরে অনেক বেশি আলোচনা হয়েছে। তোমরা যদি এই বিষয়টি বাসায় একটু ভালো করে দেখো, তাহলে গাণিতিক সমস্যাগুলো কম্পারেটিভলি সোজা, এগুলা বুঝতে খুব বেশি কষ্ট হবে না, যেমনটি তৃতীয় ক্লাসে তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। তাহলে আজকে আমরা দ্বিতীয় নিয়মের অঙ্কে যাব। একটা কথা বলে রাখি, আমরা বলছিলাম যে 1 নম্বরের অঙ্কগুলো অসমতার সাহায্যে সমাধান সেটটি নির্ণয় করব এবং সেটাকে সংখ্যার আকারে প্রদর্শন করব। কিন্তু 3 নম্বর অঙ্কে শুধু অসমতার সাহায্যে প্রকাশ করা পর্যন্ত গেলে আমার হয়ে গেল, সংখ্যার আকারে প্রদর্শন করতে হচ্ছে না। তাহলে মূলত 1 নম্বর 3 নম্বর একই ডিজাইনের অঙ্ক। এখন আমরা যাব 2 নম্বরে, সেখানে হলো যে পরম মানের চিহ্নের সাহায্যে প্রকাশ করো। অসমতাগুলো দেওয়া থাকবে, তোমাকে পরম মানের চিহ্নের সাহায্যে বের করে দেখাতে হবে। তাহলে আসো 2 নম্বরের প্রমাণ 4, 2 less equal x less equal 8। এই অসমতাটা আছে, এটাকে তোমাকে পরম মানের চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। বেসিক কনসেপশনটা কি তোমরা জানো, আমরা ইতিপূর্বে প্রমাণ করছিলাম যে পরম মান x লেস ইকুয়াল a। এই যদি হয় তাকে আমি সরাসরি যদি লিখি -a লেস ইকুয়াল x লেস ইকুয়াল a, অর্থাৎ ঋণাত্মক মানটা হবে লোয়ার লিমিট, ধনাত্মক মানটা হবে আপার লিমিট। তাহলে উল্টোটা চিন্তা করো, যদি আমার এই অসমতাটা থাকে আমি পরম মানে যেতে পারতেছি, তাহলে পরে আমাকে লোয়ার লিমিট আপার লিমিট সমান এবং বিপরীত চিহ্নে আনতে হবে। এটি আনার জন্য যে প্রক্রিয়াটা, যে কৌশলটা, সেটা হলো লোয়ার লিমিট এবং আপার লিমিট দুইটাকে যোগ করে 2 এর ভাগ দেব, তার মানে গড় মান। এই গড় মানের ঋণাত্মক ভ্যালুটা প্রত্যেকটা অংশের সাথে যোগ করে দেব। তাহলে যে কাজটি করব সেটা একটু আমি আগেভাগে এখানে লিখে দেখাতে চাই। সেটা হলো যে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2 সমান 5 এর ঋণাত্মক মান প্রত্যেক অংশে যোগ করে আমরা কাজটি করব। তাইলে আমরা পাচ্ছি কি, ইমপ্লাইজ 2 প্লাস -5 less equal x plus of -5 less equal 8 plus of -5। তাহলে আমরা পাচ্ছি বাম পাশে -3 less equal x -5 less equal +3। তাহলে লক্ষ্য করো, লোয়ার লিমিট আপার লিমিট সমান, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, এই চেহারাটার সাথে মিলল। তাইলে পরে আমি এটাকে পরম মানের চিহ্নের সাহায্যে দেখাতে চাইলে পরে x -5 এর পরম মান লেস ইকুয়াল 3। তাহলে আমার পরম মানের চিহ্নের সাহায্যে প্রকাশ হয়ে গেল। এবার আসো আমরা আরেকটি অঙ্ক দেখাবো, যেটাতে তোমার লোয়ার লিমিট আপার লিমিট দুইটাই ঋণাত্মক, -5 লেস x লেস -1। এখন তুমি খেয়াল করো, আমরা যদি পূর্বের অঙ্কের নিয়মে যাই, তাহলে আমার লোয়ার লিমিট -5 প্লাস আপার লিমিট -1 ডিভাইডেড বাই 2, তাহলে পাচ্ছি -3 এর ঋণাত্মক মান প্রত্যেক অংশে যোগ করে। একটা ব্যাপার খেয়াল করো, -3 এর ঋণাত্মক মান, তার মানে -3, তার মানে প্রত্যেক অংশের সাথে +3 যোগ করে দিলেও হয়ে যায়। আমরা যদি একটু পরিষ্কার করে দেখাতে চাই, তাহলে -5 প্লাস -3 লেস x প্লাস -3 লেস -1 প্লাস -3। তাহলে আমরা পাচ্ছি -5 -a -a +3
লেস এক্স মাইনাসে প্লাস 3 লেস -1 মাইনাসে প্লাস 3। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি লোয়ার লিমিট পাচ্ছি -2 লেস এক্স প্লাস 3 লেস প্লাস 2। লক্ষ্য করো লোয়ার লিমিট আপার লিমিট সমান বিপরীত চিহ্ন, তাহলে আমি পরম মানে চলে আসতে পারি এক্স প্লাস 3 লেস 2। তাহলে অসমতা থেকে পরম মানে চলে আসলাম। আরেকটি অঙ্ক দেখাতে চাই, সেটি হলো 2 এর রোমান 7। সেখানে লক্ষ্য করো -1 লেস 2x মাইনাস 3 লেস 5। একটা ঋণাত্মক আছে একটা ধনাত্মক আছে। তাহলে আমরা নিয়মে কি আমরা যা করব সেটা হলো লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2। তাহলে পাচ্ছি 2 এর ঋণাত্মক মান প্রত্যেক অংশে যোগ করি। তাহলে -1 প্লাস অফ -2 লেস 2x মাইনাস 3 প্লাস অফ -2 লেস 5 প্লাস অফ -2। তাহলে আমরা পাচ্ছি -1 -2 লেস 2x মাইনাস 3 -2 মিলে -5, আর 5 থেকে 5 -2 লিখলাম। তাহলে পরে -3 লেস 2x মাইনাস 5 লেস 3। লক্ষ্য করো এখানে দেখা যাচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট সমান এবং বিপরীত চিহ্ন, তাহলে আমরা পরম মানে চলে আসতে পারি 2x মাইনাস 5 পরম মান লেস 3। এমনিভাবে সকল অসমতার অঙ্কগুলোকে পরম মানের চিহ্নের সাহায্যে প্রকাশ করা যায়। এবার আমরা একটা সহজ নিয়মের অঙ্ক দেখাবো, সেটি হলো পরম মান কিভাবে নির্ণয় করতে হয়। এই টাইপসের অনেক সোজা সোজা অঙ্ক আছে। আমরা একটা অঙ্ক দেখাই 4 নম্বরে রোমান 4। সেখানে দেখো বাইরে একটা পরম মান আছে, ভিতরে পার্টলি পরম মান -16 প্লাস 3। একটা অংশ পাইলাম প্লাস পরম মান -1 -4 -3। এটাতে কিন্তু পরম মান নেই, মাইনাস পরম মান -1 -7, আবার বাইরে একটা পরম মান। তাহলে দুই পাশে দুটো পরম মানের চিহ্ন আছে, ভিতরে আবার পার্টলি আছে। তাহলে আমরা এটাকে পরম মান -16 প্লাস 3 -13 প্লাস পরম মান -5 -3 পরম মান -8। তাহলে -13 এর পরম মান হলো 13, -5 এর পরম মান 5, -3 -8 এর পরম মান 8। তাহলে এ দুটো মিলে 18 -11, তাহলে হলো 7। 7 এর পরম মান হলো 7। এটাই হলো অ্যান্সার। তাহলে এমনিভাবে পরম মানের কাজগুলো আমরা অনেক সহজে করতে পারি। 5 নম্বরে এই টাইপসের অনেকগুলো কাজ আছে। প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। এই টাইপসের অনেকগুলো প্রমাণ আছে, √2 √3 √5 এগুলোকে অমূলদ সংখ্যা হিসেবে তোমাকে প্রমাণ করতে হবে। আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা যখন দিয়েছিলাম তখন √2 √3 এগুলো উদাহরণ হিসেবে দিয়েছিলাম আমরা। এখন আমরা গাণিতিকভাবে প্রমাণ করে দেখাবো কেন √2 একটি অমূলদ সংখ্যা। এই প্রমাণের দুটো ধরন আছে, একটা হলো আরোহ পদ্ধতি সরাসরি, আর একটি হলো অবরোহ পদ্ধতি। আরোহ পদ্ধতিতে সরাসরি করা হয়, আর অবরোহ পদ্ধতিটা হলো পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতিটা হলো আমরা √2টাকে মূলদ সংখ্যা হিসাবে ধরে প্রমাণের নিয়ম কানুনগুলো করে কন্টিনিউ করব, কিন্তু শেষে দেখা যাবে আসলে আমরা যেভাবে যাচ্ছি
সে যাওয়াটা সঠিক হয়নি। তার মানে আমি যে মূলদ ধরলাম, আসলে এটি মূলদ হবে না, অমূলদ সংখ্যা হবে। এটাকে বলা হয় অবরোহ পদ্ধতি বা পরোক্ষ পদ্ধতি। এই প্রমাণটার অনেকগুলো নিয়ম আছে। 5টা নিয়মে √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করা যায়। বিভিন্ন বইতে বিভিন্ন রকমের নিয়ম আছে। আমাদের বইতেও একটা নিয়ম আছে, অন্যান্য বইতে আরো অনেকগুলো নিয়ম আছে। আমি আর একটা নিয়মে তোমাদেরকে দেখাবো। মূল কথাটি হলো, তুমি যেই যুক্তিগুলো প্রদর্শন করবে সেই যুক্তিগুলো যথাযথ হতে হবে। তাহলে আসো প্রথমে আমরা প্রমাণে যাই। প্রথমে আমরা লিখছি, আমরা জানি 1 less 2 less 4। হঠাৎ করে এটা কোত্থেকে লিখলাম? আমার দরকার হলো √2। তাহলে আমি এটাকে বর্গমূল করলে 1 এর বর্গমূল 1, প্রত্যেকটা অংশকে বর্গমূল করলে 2 এর বর্গমূল √2, 4 এর বর্গমূল হলো 2। অর্থাৎ আমি √2 পাওয়ার জন্য তার স্কোয়ার ভ্যালু 2টাকে এমনভাবে ধরবো, তার লোয়ার লিমিট আপার লিমিটে এমন দুটো সংখ্যা আমি ব্যবহার করব যাদের বর্গমূল করলে পাশাপাশি দুইটি পূর্ণ সংখ্যা চলে আসে। যেমন মনে করো, তোমাকে যদি √3টা প্রমাণ করতে বলা হয়, তাহলে তুমি 1 less 3 less 4 ধরবে। এই জন্য যে এটাকে বর্গমূল করলে 1, 3টাকে বর্গমূল করলে √3, আর 4টাকে বর্গমূল করলে 2। পরপর দুটো পূর্ণ সংখ্যা পেলাম, তার মাঝখানে √3 আছে। পরপর দুটো পূর্ণ সংখ্যা পেলাম, তার মাঝখানে √2 আছে। এখন যদি তোমাকে বলা হয় √5, তাহলে তোমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে তুমি 4 less 5 less 9 দুটি পূর্ণবর্গ সংখ্যা ধরবে, তার মাঝখানে এই সংখ্যাটা থাকবে। তাহলে আমি যদি 4কে বর্গমূল করি 2, 5কে বর্গমূল করলে √5, 9কে বর্গমূল করলে 3। তার মানে 2, 3 পরপর দুটি পূর্ণ সংখ্যা, তাদের মাঝখানে √5টি আছে। এই কৌশলটা তোমাকে অবলম্বন করে আগাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে √2 পূর্ণ সংখ্যা 1 অপেক্ষা বড় এবং 2 অপেক্ষা ছোট। তাহলে লক্ষ্য করো, √2টা 1 এর চেয়ে বড়, 2 এর থেকে ছোট। whereas 1 and 2 পরপর দুটি পূর্ণ সংখ্যা। তাহলে পরপর দুটি পূর্ণ সংখ্যার মধ্যবর্তী অন্য কোনো পূর্ণ সংখ্যা থাকার সুযোগ নেই। সেই কারণে √2টা পূর্ণ সংখ্যা হতে পারে না। তাহলে আমরা সিদ্ধান্ত দিতে পারি, সুতরাং √2 পূর্ণ সংখ্যা নয়। এখন কথা হলো, √2টা যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে √2টা একটা ভগ্নাংশ। সেই ভগ্নাংশটাকে আমরা মূলদ হিসাবে ধরে কাজটা শুরু করব। তাহলে আমরা লিখতে চাই, ধরি √2 একটি মূলদ সংখ্যা। এটাকে আমরা মূলদ সংখ্যা ধরে কাজটা শুরু করব। কেন মূলদ সংখ্যা ধরলাম? আমরা বলছি যে মূলদ সংখ্যা হলো এমন একটি সংখ্যা যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়। আর অমূলদ সংখ্যাটা হলো দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায় না। তো যেটি যায় না সেটি ধরার কোনো সুযোগ নেই। এই কারণে মূলদ সংখ্যা ধরে আমরা আগাবো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং √2 সমান দুটি পূর্ণ সংখ্যা p এবং q, এদের ভাগফল হিসাবে এটাকে আমরা প্রকাশ করে আমি লিখলাম, যেখানে p ও q ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারপরে পরস্পর সহমৌলিক, সহমৌলিক হলো কি? দুটো সংখ্যা, এরা মৌলিকও হতে পারে, মৌলিক নাও হতে পারে, কিন্তু তারা বিভাজ্য নয়। কিংবা আমরা যদি তাদের গসাগু নির্ণয় করি, গসাগুর মানটা হবে 1।
এরপরে এই যে নিচে হরে কিউটা আছে এবং কিউর মানটা হবে, আমাদের প্রায় সকল বইগুলোতে লেখা আছে কিউ ইজ নট ইকুয়াল 0। হ্যাঁ, সেটা তো ঠিক যে কিউ 0 হতে পারবে না। হর যদি 0 হয় তাহলে এটি অসংজ্ঞায়িত হয়ে যাবে। কিন্তু আরেকটি ব্যাপার খেয়াল করো, কিউর মানটা যদি 1 হয় তাহলে হর যদি 1 হয় উপরেরটাই থাকবে, তার মানে সেটা তো আবার পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। আমরা তো বলেছি যে এটা পূর্ণ সংখ্যা নয়, ফলে সেই ক্ষেত্রে আমার লজিকটা সঠিক হচ্ছে না। ফলে বইগুলোতে কিউ ইজ নট ইকুয়াল 0 লেখা থাকলেও আমরা এখানে লিখতে চাচ্ছি কিউ ইজ গ্রেটার 1, কিউর মানটা 1 এর চেয়ে বড়, তাহলে এই কথাটা যথাযথ হবে। তাহলে আবার তুমি যদি বর্গ করলে আমরা পাচ্ছি 2 সমান পি স্কয়ার বাই কিউ স্কয়ার। তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই, একখানা কিউ নিয়ে আসতে চাচ্ছি, 2 কিউ সমান পি স্কয়ার বাই কিউ। এইটুক পর্যন্ত আমরা আসতে পারলাম। এবার আমরা যুক্তিগুলো প্রদর্শন করব। প্রথমত আমরা এই যুক্তিটা প্রদর্শন করতে চাই যে কিউ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে একটা পূর্ণ সংখ্যার সাথে 2 গুণ করলে সেটাও পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু কিউ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেহেতু 2q ও ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা পেলাম এই যে আমার বাম পাশে 2qটা আছে, 2qটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার আমরা বলতে চাচ্ছি pq এরা হলো পরস্পর সহমৌলিক। তো সহমৌলিক যদি হয় তাহলে এটাকে তুমি বর্গ করো, ঘন করো, যাই করো, এই ভাগফলটি কখনো বিভাজ্য হবে না। তার মানে কি এটা ভগ্নাংশ আকারে থেকে যাবে। তাহলে এবার আমরা লিখতে চাচ্ছি যেহেতু পি ও কিউ পরস্পর সহমৌলিক, সেহেতু পি স্কয়ার বাই কিউ একটি ভগ্নাংশ। এবার তুমি জানো পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সমান হতে পারে না। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সমান হতে পারে না। সুতরাং 2q is not equal p স্কয়ার বাই q। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের যে জিনিসটা সমান ছিল আর লজিক্যালি বলছে যে এটি সমান হতে পারবে না। তাহলে এটার উৎস যেখানে, কল্পনা যেখানে, ধরেছিলাম যেখানে, সেটাও সমান হতে পারবে না। তার মানে আমরা যে কল্পনাটা করেছিলাম, সুতরাং আমাদের কল্পনা অযৌক্তিক প্রতিপন্ন হয়েছে। তাহলে আমরা যে কল্পনাটা করলাম আমাদের কল্পনাটা সঠিক হচ্ছে না। তাহলে কল্পনা সঠিক হওয়া মানে কি? সঠিক না হওয়ার মানেটা হলো আমরা যে রুটটুকে মূলদ সংখ্যা ধরছিলাম তার মানে রুট টু মূলদ সংখ্যা হবে না। সুতরাং রুট টু মূলদ সংখ্যা হতে পারে না। অতএব রুট টু একটি অমূলদ সংখ্যা। এটাই হলো প্রমাণিত। তাহলে আরো অন্যান্য নিয়ম আছে, তোমার কাছে যেটি সহজ মনে হবে। বইয়ে একটা নিয়ম আছে, লজিক্যালি তোমার কাছে যেটি সঠিক মনে হবে সেই নিয়মে প্রমাণটা করতে হবে। তবে প্রত্যেকটি যুক্তি প্রদর্শন যথাযথ হতে হবে। একই রকম ভাবে তুমি প্রমাণ করবে
√3 একটি অমূলদ সংখ্যা, একই রকমভাবে √5 একটি অমূলদ সংখ্যা। এই প্রমাণগুলো পরীক্ষায় আসতে পারে, আসার সম্ভাবনা আছে। এবারে আমরা প্রথম ক্লাসে বাস্তব সংখ্যার শিকার্যগুলো পড়ছিলাম। সেখানে আমরা দেখিয়েছি বাস্তব সংখ্যার 6টি যোগের শিকার্য আছে, 6টি গুণের শিকার্য আছে এবং একটি যোগ গুণের কমন বন্টন বিধিটা যোগেও আছে, গুণেও আছে, কমন একটি শিকার্য আছে। এই শিকার্যগুলো ব্যবহার করে আমরা কিছু প্রমাণ করব। প্রথম দিকে আমরা সহজ প্রমাণগুলো একটু করতে চাই। প্রথমত আসো নাম্বার 7 নম্বরে প্রশ্নে বলা হচ্ছে এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার সেট এবং বলা হচ্ছে সি এর মানটা 0 হবে। একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা হলো শর্ত মতে এসি সমান বিসি। তোমাকে প্রমাণ করতে হবে এখান থেকে এ সমান বি, এ সমান বিটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রথমত দেখলে কাজটা একদম সোজা, এ সমান বি প্রমাণ করতে হলে সিটা উঠে দিলে হয়ে গেল। বাট সিটা আমরা সাধারণভাবে উঠাতে পারবো না, এখানে আমাকে বাস্তব সংখ্যার শিকার্যগুলো ব্যবহার করে উঠাতে হবে। একটি কথা মনে রাখবে, গুণের কোনো পদ যদি উঠাতে হয় তাহলে আমরা তার ইনভার্স ভ্যালু বা বিপরীত মানের গুণ লাগাবো। আর যদি যোগের কোনো কাজ উঠাতে হয় তাহলে তার ঋণাত্মক মানের যোগ লাগাবো, কারণ ঋণাত্মকের সাথে ধনাত্মক মিলে 0 হয়ে যাবে। আর এখানে সি এর ইনভার্স ভ্যালু যদি আমি ব্যবহার করি, সি এর সাথে সি এর ইনভার্স ভ্যালু গুণ হলে পরে 1 হলে বাম পাশে এটা থাকবে, ডান পাশে বিটা থাকবে। বাট আমরা এগুলো স্টেপ বাই স্টেপ করে যাব। সেটি হলো এই যে আমি প্রথমেই বুঝতে পারলাম আমাকে এখান থেকে সিটা উঠাতে হবে, তাহলে আমি বলছি যে তার বিপরীত মান সি ইনভার্সের গুণ লাগাবো। সেই গুণটা কি সামনে লাগাবো নাকি পেছনে লাগাবো? আমরা এই কাজটি পরে লাগালাম, বিসি এর সাথে সি ইনভার্সটা পরে লাগালাম। কেন পরে লাগালাম? আগে লাগালে কি অসুবিধা ছিল? আমি যদি সি ইনভার্সটা আগে লাগাই অঙ্কটা হবে, তবে সেক্ষেত্রে আমাকে সিটাকে বিনিময় সূত্রের মাধ্যমে সি এ বানাতে হবে, যেন সি এর সাথে সি ইনভার্সটাকে কাছাকাছি এনে সংযোজনে যেতে পারি। আর আমি যদি পরে লাগাই তাহলে সি এর সাথে সি ইনভার্সকে আমি সহজে কাছাকাছি পেয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেদিকে লাগালে পরে আমি কাছাকাছি পাবো, আমি সেদিকে গুণটা করব। তাহলে এই যে কাজটা করা হলো, উভয় পক্ষে সমান জিনিসের গুণটা দিলাম, এই কাজটাকে বলা হয় গুণনের অনন্যতা বিধি। গুণনের অনন্যতা। গুণনের অনন্যতা হলো সমান সমান জিনিসের গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা এই সিটাকে সি ইনভার্সের সাথে নিয়ে যাব। আমরা বলেছি যে একটি অংশ এক জায়গা থেকে অন্য জায়গায় সংযোজিত হলে এটার নাম হলো সংযোজন বিধি। তাহলে এখানেও আমি সিটাকে সি ইনভার্সের সাথে নিয়ে যাব। তাহলে উভয় পক্ষে আমি গুণনের সংযোজন বিধি, গুণনের সংযোজন বিধি ব্যবহার করলাম। এবার আসো, এ সি এর সাথে সি ইনভার্সের গুণ হলে মানটি হলো কত? 1। এটা আমরা কোথায় পেয়েছি? এটা হলো গুণনের বিপরীতক অস্তিত্ব। কোন বাস্তব সংখ্যার সাথে তার বিপরীত মানে গুণফলের মান 1। তাহলে বি ইন্টু সি সি ইনভার্স মানে হলো 1। তোমাকে এখানে অবশ্যই স্বীকার্যটা লিখতে হবে, গুণনের বিপরীতক অস্তিত্ব। গুণনের বিপরীতক অস্তিত্ব। তাহলে এবারে a ইন্টু 1 এ, বি এর সাথে 1 এর গুণ করলে বি। কোনো বাস্তব সংখ্যার সাথে 1 এর গুণ করলে মান সেটাই থাকে। এটাকে বলা হয় গুণনের অভেদক অস্তিত্ব। সুতরাং এ সমান বি, এটাই হলো প্রমাণিত। তাহলে আমরা অনেক সহজে বাস্তব সংখ্যার শিকার্যগুলো ব্যবহার করে একটা সহজ প্রমাণ করলাম। এবার আমরা যাব 8 নাম্বার।
8 নম্বরে বলা হচ্ছে দেয়া আছে এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার সেট। শর্ত মতে কন্ডিশনে বলা আছে এ প্লাস বি সমান এ প্লাস সি। তোমাকে প্রমাণ করতে হবে এখানে বি সমান সি, বি সমান সি প্রমাণ করতে হবে। তাহলে লক্ষ্য করো, বি সমান সি যদি প্রমাণ করতে হয় তাহলে আমার উভয় পাশ থেকে এটাকে বাদ দিতে হবে। আমরা বলেছি যোগের বেলায় বাদ দিতে হলে তার বিপরীত মান যোগ করতে হবে। তার মানে আমি উভয় পক্ষে মাইনাসে যোগ করব। এখন মাইনাসে যে যোগ করব, এটাকে আগে করব না পরে করব? যদি আমি আগে করি তাহলে এর সাথে কাছাকাছি পাচ্ছি। তাহলে আমরা যা করলাম সেটা হলো মাইনাসে প্লাস এ প্লাস বি মাইনাসে প্লাস এ প্লাস সি। এই যে উভয় পক্ষে সমান সমান জিনিসের যোগ করলাম, এটাকে বলা হয় যোগের অনন্যতা বিধি। এই শিক্ষার্যটার নাম হলো যোগের অনন্যতা বিধি। এবার আসো, তুমি মাইনাসের সাথে প্লাস এটা একসাথে নিয়ে আসো, তাহলে এটাকে বলা হচ্ছে কি সংযোজন বিধি। প্লাস বি এই পাশেও মাইনাসের সাথে প্লাস একে একসাথে নিয়ে আসো, প্লাস সি। তাহলে লক্ষ্য করো, এই যে কাজটা করলাম এটাকে বলা হচ্ছে যোগের সংযোজন। তাহলে যোগের সংযোজন বিধি আগেরটার সাথে প্রায় মিলে যাচ্ছে। এবার আসো, মাইনাসে প্লাসে কোন বাস্তব সংখ্যা ঋণাত্মক মান আর ধনাত্মক মান মিলে হবে 0। এটাকে বলা হয় যোগের বিপরীতক অস্তিত্ব। প্লাস বি এখানেও 0 প্লাস সি, তাহলে এটা হলো যোগের বিপরীতক অস্তিত্ব। আবার তুমি জানো যে শূন্যের সাথে বি যোগ করলে বি, কোনো বাস্তব সংখ্যার সাথে শূন্যের যোগ করলে সেটাই হবে, কোনো বাস্তব সংখ্যার সাথে শূন্যের যোগ করলে সেটাই হবে। এই বিধিটার নাম হলো যোগের অভেদক অস্তিত্ব। সুতরাং বি সমান সি, এটাই হলো প্রমাণিত। দুইটা অঙ্কে প্রায় একই রকম, একটা গুণের স্বীকার্যগুলো ব্যবহার করলাম, আরেকটাতে যোগের স্বীকার্যগুলো ব্যবহার করলাম। এবার আমরা একটা থিওরি প্রমাণ করব, যে থিওরিটা ব্যবহার করে আমাকে এই বাস্তব সংখ্যার স্বীকার্যের সাথে মিলিয়ে অনেকগুলো সমস্যার সমাধান করতে হবে। ফলে এটা যদিও গাণিতিক সমস্যা হিসেবে দেওয়া আছে 14 নম্বরে, মূলত এটা আসলে একটা থিওরি। সেই থিওরিটা হলো কি, 0 এ বিলংস টু রিয়েল নাম্বার সেট হলে 0 এরা দুটো বাস্তব সংখ্যা, তাহলে কোনো বাস্তব সংখ্যার সাথে শূন্যের গুণ হলে তার মানটা হবে 0। এটা একটা থিওরি, এটা আমরা প্রমাণ করব এবং অন্য অঙ্কগুলোতে এই থিওরিটা আমরা যখন দরকার পড়বে তখন ব্যবহার করব। তাহলে প্রথমে অনেকগুলো নিয়ম আছে এটি প্রমাণের জন্য, আমরা যে কোনো একটা নিয়ম ব্যবহার করতে পারি। প্রমাণ 0 1 রিয়েল নাম্বার সেট হলে পরে আমরা লিখতে পারি 0 প্লাস 1 সমান 1। এই যে 0 প্লাস 1 সমান 1 লিখলাম, অথবা 1টা আগে লিখি তাতে কোনো অসুবিধা নেই। 1 প্লাস 0 সমান 1, কোনো বাস্তব সংখ্যার সাথে শূন্যের যোগ করলে তার মান সেটাই হবে। এই বিধিটার নাম হলো যোগের অভেদক অস্তিত্ব। যোগের অভেদক অস্তিত্ব। এবার আমরা উভয় পক্ষে এ দ্বারা গুণ করব, a ইন্টু 1 প্লাস 0, তাহলে a ইন্টু 1। এই যে উভয় পক্ষে এ দ্বারা গুণ করলাম, এটাকে বলা হচ্ছে গুণনের অনন্যতা বিধি। গুণনের অনন্যতা বিধি। এবার আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার সাথে দুটি বাস্তব সংখ্যার যোগফলের গুণফল তাদের আলাদা আলাদা গুণফলের সমান। এই বিধিটার নাম কি? এটা যোগের জন্য প্রযোজ্য, গুণের জন্য প্রযোজ্য। এটার নাম হলো বন্টন বিধি। সমান a ইন্টু 1, তাই আমরা লিখতে পারি শুধু বন্টন বিধি, কারণ এটি যোগ
গুণ উভয়ের জন্য প্রযোজ্য। এবার আসো a into 1, কোনো বাস্তব সংখ্যার সাথে 1 গুণ করলে সেটাই হবে, এটা হলো গুণনের অভেদক অস্তিত্ব। a into 0 আমার লাগবে, এটা রাখলাম। a into 1 সমান এই, উভয় পক্ষে কি কাজই হলো, এবং সেই কাজটার নাম হলো গুণনের অভেদক অস্তিত্ব। এবারে তুমি লক্ষ্য করো, তোমাকে উভয় পক্ষ থেকে এটা উঠাতে হবে। তাহলে আমরা বলেছিলাম কি, যোগের কাজ যদি উঠাতে হয় আমাকে তার ঋণাত্মক মান দ্বারা যোগ দিতে হবে, বা বিপরীত মানের যোগ দিতে হবে। তাহলে -a প্লাস a প্লাস a ইন্টু 0 -a প্লাস a, এই যে কাজটা করলাম, উভয় পক্ষে -a যোগ করলাম, এটাকে বলা হবে যোগের অনন্যতা বিধি। এবার আসো -a এইখান থেকে প্লাস এটাকে এক জায়গায় নিয়ে আসলাম, তাহলে এটার নামটা হলো কি, যোগের সংযোজন বিধি। প্লাস a ইন্টু 0, ডান পাশে যদিও আমরা একটা শিখের ব্যবহার করতে পারতাম, কিন্তু উভয় পাশে কিরকম না হলে আলাদা আলাদা করে কাজটা দেখাবো। ফলে আমি এখানে লিখতে চাচ্ছি শুধু বাম পাশে যে কাজটা করা হলো যোগের সংযোজন বিধি। এবার আসো -a প্লাস a, যোগের বিপরীত অস্তিত্ব ব্যবহার করলে পরে 0, a ইন্টু 0 -a প্লাস a হলে 0, উভয় পক্ষে যোগের বিপরীত অস্তিত্ব ব্যবহার করা হলো। এবার তুমি জানো শূন্যের সাথে কারো যোগ হলে ফলাফল সেটাই হবে, তাহলে a ইন্টু 0 সমান 0, এই কাজটাকে বলা হয় যোগের অভেদক অস্তিত্ব। সুতরাং a ইন্টু 0 সমান 0, এটাই প্রমাণিত হলো। তাইলে এটি আমরা থিওরির মতো করে অন্যান্য সমস্যাগুলোতেও ব্যবহার করব। এবার আমরা একটু দেখাবো এই থিওরির কাজটা ব্যবহার করে কিভাবে প্রমাণগুলো করা যায়, সেটা একটু আমরা দেখাই। সেটি হলো নাম্বার 15, সেখানে বলা হচ্ছে AB belongs to real number set হলে তারা কন্ডিশনে বলল AB সমান 0, এটা থেকে তোমাকে দুটো প্রমাণ দেখাতে হবে। নাম্বার 1 হলো A সমান 0 অথবা B সমান 0। তাহলে একবার আমাকে প্রমাণ করতে হবে A সমান 0, আরেকবার আমাকে প্রমাণ করতে হবে B সমান 0। প্রথমত আমি যখন A সমান 0 প্রমাণ করতে যাব, তাহলে লক্ষ্য করে আমাকে বিটা উঠে ফেলতে হবে। তা আমরা বলেছি যে গুণের কাজ উঠানোর নিয়মটা কি, আমরা বলেছি যে গুণের কাজ উঠাতে হলে আমি তার ইনভার্সের গুণটা দেব। তাইলে উভয় পক্ষে বি ইনভার্সের গুণ লাগানো হলো, ফলে এটাকে বলা হচ্ছে গুণনের অনন্যতা বিধি। এবার লক্ষ্য করো, আমি এই পাশে সংযোজন ব্যবহার করতে পারি, আবার এই পাশে একটু আগে যে থিওরিটা করলাম, 0-এর সাথে কোনো বাস্তব সংখ্যার গুণ হলে ফলাফলটা 0 হবে। একটা কথা মনে রাখো, শিখের যে ব্যবহার আগে থিওরিটা যদি ব্যবহার করা হয় কাজটা সোজা হবে। তাহলে আমি বাম পাশটা যেমন আছে তেমন রাখলাম, 0-এর সাথে বি ইনভার্সের গুণ হলে ফলাফল হবে 0। কথাটা একটু লিখবো, 0 বি ইনভার্স বিলংস টু রিয়েল নাম্বার সেট হলে 0-এর সাথে বি ইনভার্সের গুণফলটা 0 হবে। কোনো বাস্তব সংখ্যার সাথে 0 গুণ করলে ফলাফলটা 0 হবে। এবার আমি বাম পাশে বি এর সাথে বি ইনভার্সকে এক জায়গায় নিয়ে আসবো। তাহলে আগে বিটা এর সাথে ছিল, এখন বি ইনভার্সের সাথে যাচ্ছে, ফলে এই বিধিটার নাম হলো কি, গুণনের সংযোজন বিধি। এরপরে a ইন্টু বি এর সাথে বি ইনভার্সের গুণ হলে পরে 1 সমান 0। এই যে কোনো বাস্তব সংখ্যার সাথে তার ইনভার্সের গুণফল 1, এটাকে বলা হয় গুণনের বিপরীতক
অস্তিত্ব। এবার তুমি জানো a ইন্টু ওয়ান কোনো বাস্তব সংখ্যার সাথে ওয়ানের গুণ হলে সেটাই হবে, এটাকে বলা হচ্ছে গুণনের অভেদক অস্তিত্ব। সুতরাং a সমান 0। আমরা একটা অংশ প্রমাণ করতে পারলাম a সমান 0। এবার আমরা প্রমাণ করব b সমান 0 হবে। তাহলে আসো আবার ab সমান 0। এবার আমাদের উদ্দেশ্য হলো আমরা এটাকে উঠাবো। তাহলে আমি যদি ইনভার্সের গুণ লাগাই, কথা ছিল কি যেটাকে কাছে পাবো সেদিকে লাগাবো, সেটা আগে হলে আগে পরে হলে পরে। তাহলে a ইনভার্স ab a ইনভার্স ইন্টু 0, উভয় পক্ষে ইনভার্সের গুণ করা হলো, তাহলে গুণনের অনন্যতা বিধি মেনটেন হচ্ছে। এবারে a ইনভার্স ab, ওই যে বলছিলাম থিওরিটা ব্যবহার করব, a ইনভার্সের সাথে 0 গুণ হলে ফলাফল হবে 0। আমরা থিওরি শিখলাম ইমিডিয়েট আগে, কোনো বাস্তব সংখ্যার সাথে শূন্যের গুণ হলে ফলাফলটা শূন্য হবে। তাহলে আমরা এই জায়গায় লিখব যে a ইনভার্স কমা 0 বিলংস টু রিয়েল নাম্বার সেট হলে তাহলে পরে a ইনভার্সের সাথে 0 গুণ করলে ফলাফলটা 0 হবে। এবারে আমরা a ইনভার্সের সাথে এটাকে নিয়ে আসব গুণনের সংযোজন ইন্টু b সমান 0। এই যে কাজটা করলাম এটাকে বলা হচ্ছে গুণনের সংযোজন বিধি। এবারে তুমি জানো a ইনভার্সের সাথে গুণ হলে 1 ইন্টু b সমান 0। এই যে কোনো বাস্তব সংখ্যার সাথে তার বিপরীত মানের গুণফল 1, এটাকে বলা হচ্ছে গুণনের বিপরীত অস্তিত্ব। এবার তুমি জানো 1 এর সাথে b এর গুণ হলে b, কোনো বাস্তব সংখ্যার সাথে 1 এর গুণ হলে তাই হবে, এটাকে বলা হচ্ছে গুণনের অভেদক অস্তিত্ব। তাহলে আমরা b সমান 0টা পেয়ে গেলাম। ফলে আমরা লিখতে পারি অতএব a সমান 0 অথবা b সমান 0 প্রমাণিত। তাহলে দেখো আমরা কোনো বাস্তব সংখ্যার সাথে শূন্যের গুণফল 0 এই থিওরিটা ব্যবহার করে দুটো প্রমাণ আমরা করলাম। তাহলে যে কাজগুলো করা হলো, স্বীকার্যের ব্যবহারগুলো যথাযথ ব্যবহার করতে হলে ওই যে প্রথম ক্লাসের বাস্তব সংখ্যার স্বীকার্যগুলো শিখিয়েছিলাম সেগুলো আর একটু ভালোভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ফলে আমরা আগামী ক্লাসে আরও কিছু স্বীকার্য ভিত্তিক প্রমাণ দেখাবো, সেগুলো বুঝতে সুবিধা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।